সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে করোনাকালীন সময়ে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আজকে গণিত বিষয়ে এর আগে আমরা অনুশীলনী 13.2 থেকে আলোচনা করেছি গুণোত্তর ধারা সম্পর্কিত বিষয়াবলী নিয়ে। আজকে এই গুণোত্তর ধারার এই 13.2 অধ্যায় থেকে গাণিতিক একটা সমস্যা বোর্ডে লেখা আছে, দেখো। এই সমস্যাটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তোমাদের সাথে। এখানে লেখা আছে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। গুণোত্তর ধারার প্রথমে যেই ডিজিটটা দেয়া আছে এটা হচ্ছে 5, এটা দিয়ে ধারাটা শুরু, কাজেই এটা হচ্ছে গিয়ে ধারাটির প্রথম পদ, x হচ্ছে দিয়ে দ্বিতীয় পদ। গুণোত্তর ধারার প্রত্যেকটা পদকেই যদি আমরা একটা সাধারণ রাশি, যাকে আমরা বলি ধারার সাধারণ অনুপাত, সেই রাশি দ্বারা গুণ করি, তাহলে আমরা পরবর্তী পদ পাব। যেমন এই 5কে যদি সাধারণ একটা রাশি দ্বারা গুণ করি, সেই সাধারণ রাশি দ্বারা গুণ করলে আমরা x এর মান পাব। অথবা এইভাবেও ঘুরিয়ে বলা যাবে, দ্বিতীয় রাশিকে যদি আমরা এই প্রথম পদ 5 দ্বারা ভাগ করি, মানে দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, তাহলে আমরা ধারাটির সাধারণ অনুপাত পাব। এইভাবে x-কে যদি সাধারণ অনুপাত দ্বারা গুণ করি, তাহলে আমরা y এর মান পাব। পক্ষান্তরে বলা যায় y এবং x দ্বিতীয় পদ দ্বারা যদি আমরা তৃতীয় পদকে ভাগ করি, তাহলে আমরা ওখান থেকে সাধারণ অনুপাত পাব। আর দেখো 135, এটা হচ্ছে কি আমাদের এই গুণোত্তর ধারাটির চতুর্থ পদ। তাহলে এখানে দেখো প্রদত্ত ধারাটির যেহেতু ধারাটি গুণোত্তর ধারা উল্লেখ করা আছে স্পষ্টভাবেই, প্রদত্ত ধারাটির প্রথম পদ, একে আমরা a দ্বারা প্রকাশ করি, a = এখানে লিখে আছে, দেওয়া আছে a = 5। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ একটা অনুপাত, সাধারণ একটা রাশি থাকে, যেটাকে আমরা r দ্বারা প্রকাশ করি, কমন রেশিও। তাহলে সাধারণ অনুপাতটা আমরা ধরে নেই, ধরি গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত সমান r। গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত এটা = r আমরা ধরে নিলাম, যেহেতু গুণোত্তর ধারার একটা সাধারণ অনুপাত থাকে। এখানে খেয়াল করো, ধারাটির চতুর্থ পদ এটা = 135।
দেখো গুণোত্তর ধারাটা চতুর্থ পদ হচ্ছে 135। একটি গুণোত্তর ধারার এনতম পদ আমরা জানি আর টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস 1। তাহলে চতুর্থ পদের সূত্রটা কি হবে? চতুর্থ পদের সূত্রটা এখান থেকে কিভাবে লেখা যাবে? চতুর্থ পদটা হবে দেখো, সুতরাং এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটা হচ্ছে গিয়ে 135 ধারাটির চতুর্থ পদ। এনতম পদ হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস 1, সেই হিসাবে সূত্রের সাথে মিলিয়ে আমরা লিখলাম এন এর জায়গায় 4 আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়? এ 4 মাইনাস 1 মানে 3, তার মানে এ আর কিউব ইকাল টু 135। তার মানে এ আর কিউব এর মান হচ্ছে গিয়ে 135, এর মান হচ্ছে 5, সেটা আমরা এখানে বসাই। এ যেহেতু 5, তাহলে দেখো এখান থেকে লেখা যায় 5 আর কিউব এটা ইকাল টু 135, 5 আর কিউব ইকাল টু 135। এখান থেকে আমরা আর এর মান বের করব। দেখো, বা আর কিউব ইকাল টু 135 বাই 5। তাহলে এখান থেকে 135কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? এখান থেকে আমরা পাচ্ছি বা আর কিউব এটা ইকাল টু 27, আর কিউব ইকাল টু 27। তাহলে এখান থেকে আমরা আর এর মান কি পাচ্ছি? বা আর ইকাল টু কিউব রুট অফ 27, আর ইকাল টু কিউব রুট অফ 27, অথবা বলা যায় আর ইকাল টু থার্ড রুট অফ 27। তাহলে এটাকে কিউব করলে মানে আর এর ঘনমূল, তাহলে আর ইকাল টু 3, আর ইকাল টু 3। তাহলে এখান থেকে দেখো এক্স এবং ওয়াই এর মান 3 ভাবে বের করা যাবে। আমরা যে কোনো একটা পদ্ধতিতে, যেহেতু আর এর মান পেয়েছি, এর মান দেয়া ছিল, এখন যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে আমরা এক্স এবং ওয়াই এর মান সহজেই বের করতে পারবো। এখান থেকে দেখো এক্স ইকাল টু, দেখো এক্স ইকাল টু এটা হচ্ছে ধারাটির দ্বিতীয় পদ। এক্স ইকাল টু ধারাটির দ্বিতীয় পদ। এটা দেখো এ আর টু দি পাওয়ার সূত্র অনুসারে 2 মাইনাস 1, তার মানে এ আর এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 3। এই হিসাবে 5কে 3 দ্বারা গুণ করলে এটা হচ্ছে গিয়ে 15। কাজেই এক্স তার মান হচ্ছে গিয়ে 15। এবার বলছে ওয়াই এর মান বের করব আমরা। তাহলে ওয়াই দেখো এখানে
ওয়াই হচ্ছে ধারাটির তৃতীয় পদ, ওয়াই হচ্ছে ধারাটির তৃতীয় পদ। এখান থেকে দেখা আমরা লিখি ওয়াই ইকুয়াল টু ধারাটির তৃতীয় পদ, ওয়াই ইকুয়াল টু ধারাটির তৃতীয় পদ। এটা হচ্ছে তাহলে এখান থেকে আর টু দি পাওয়ার 3 - 1, তাহলে এখান থেকে সূত্র প্রয়োগ করে আমরা পাচ্ছি এ আর স্কোয়ার, এ হচ্ছে 5, এ হচ্ছে 5, আর হচ্ছে 3, তার মান আমরা বসাইলাম 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 9কে 5 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এখান থেকে 45। তাহলে দেখো সুতরাং x equal to 15, y equal to 45, x equal to 15 আর y equal to হচ্ছে গিয়ে 45। এটা হচ্ছে গিয়ে আমাদের গাণিতিক যে 10 নম্বর সমস্যাটা ছিল, এটার সমাধান। এক্স এবং ওয়াই এর মান বের করতে বলেছে। এক্স এর মান আমরা পেয়েছি 15, ওয়াই এর মান পেয়েছি 45। দেখো প্রথম পদ ছিল 5, 15কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সাধারণ অনুপাত যে 3, এটা আমরা পেলাম 3। আবার 45কে দেখো 15 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসছে 3, সেটা হচ্ছে কি এই গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত। আর চতুর্থ পদ বা ধারার 4টা পদ সম্বলিত এটা ধারা ছিল, এখানে চতুর্থ পদ ছিল 35, এখানে 35কে যদি আবার 45 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা দেখো সাধারণ অনুপাত তখন পাচ্ছি আর ইকুয়াল টু 3। কাজেই আমাদের এই গাণিতিক সমস্যাটা আমরা ভেরিফাই করেও দেখলাম যে আমাদের সমস্যাটায় কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ ঠিক আছে। এখন আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে 16 নাম্বার অঙ্কটা এখানে আছে 2 + 4 + 8 16 এইভাবে ধারার পদ সংখ্যা আছে এখানে n। এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে n। দেখো এখানে 4 এবং 2, 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 2, কাজে এটা হচ্ছে সাধারণ অনুপাত। 4কে 2 দ্বারা গুণ করলে 8, 8কে 2 দ্বারা গুণ করলে 16। এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের n সংখ্যক। কাজেই দেখো এটা গুণোত্তর ধারা। প্রদত্ত ধারাটির আমরা শুরু করি, এটা তোমরা খাতা কলম ভালো করে রেডি করে নাও। প্রদত্ত ধারাটির প্রথম পদ, দেখো প্রথম পদ এটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা, এ ইকুয়াল টু 2। সাধারণ অনুপাত, এটার একটা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত থাকে, সেটা আমরা লিখি সাধারণ অনুপাত আর ইকুয়াল টু 4/2। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, এটা গ্রেটার দেন 1। এটা এই কারণেই আমরা দেখাইলাম, কারণ গুণোত্তর ধারার গ্রেটার দেন 1-এর জন্য একটা সূত্র আছে, আর একটা লেস দেন 1-এর জন্য সূত্র আছে। গ্রেটার দেন 1-এর জন্য n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে a × r⁴ n
-1/r-1 এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। তাহলে দেখো, সুতরাং ধারাটি একটি একটি গুণোত্তর ধারা। ধারাটি একটি গুণোত্তর ধারা। প্রদত্ত ধারাটির পদ সংখ্যা আমরা দেখি। প্রদত্ত ধারাটির পদ সংখ্যা, কতগুলো পদ আছে? এখানে দেখো, বইতে বলেই দেওয়া আছে ধারাটির n সংখ্যক। তাহলে প্রদত্ত ধারাটির পদ সংখ্যা এটা ইকুয়াল টু n। প্রদত্ত ধারাটির পদ সংখ্যা হচ্ছে n, কাজে এই n সংখ্যক পদের সমষ্টি আমরা সেটা দেখব। সুতরাং দেখো, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সেটাকে আমরা প্রকাশ করি Sn দ্বারা। Sn মানে সামেশন অফ n টার্মস। এটা ইকুয়াল টু a, আমরা সূত্রটা লিখি r⁻n -1/r-1, r⁻n -1/r-1। তাহলে দেখো, a এর মান হচ্ছে এখানে 2, আর r এর মান হচ্ছে গিয়ে 2 2n -1/2 এটা হচ্ছে গিয়ে এখানে 2 - 1 মানে 1, 1কে উপরের অংশ দ্বারা, উপরের অংশকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে এটাই থাকবে 2 × 2n -1। এখন এখানে চাচ্ছে n এর মান নির্ণয় করো। n এর মান আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে দেখো, এই n সংখ্যক পদের সমষ্টি এখানে প্রশ্নে বলা আছে 254, মানে 254, আর n সংখ্যক পদের সমষ্টি আমরা পেলাম কত? 2 হোল ইন্টু 2n -1। কাজেই এখান থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করি, এখান থেকে একটা সমীকরণ গঠন করি, সেটা আমরা লিখতে পারবো। দেখো, বা না দিয়ে আমরা প্রশ্ন মতে দেই, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে দেখো, এখানে Sn এটা ইকুয়াল টু 2 × 2n -1, এটা ইকুয়াল টু 254। এখান থেকে আমরা যদি ব্যালেন্স করি, দেখো, বা 2 × 2n -1 এটা ইকুয়াল টু 254। তাহলে এখান থেকে বা 2n
মাইনাস ওয়ান এটা ইকাল টু 254/2। 254কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখান থেকে আসছে কি 2n মাইনাস 1 এটা ইকাল টু 127। তাহলে এখান থেকে দেখো আমরা আসি বা 2n ইকাল টু 1 প্লাস 127 বা 2n ইকাল টু 128। এখন দেখো 128কে যদি আমরা অ্যানালাইসিস করি, তার মানে 2 এর সূচক হিসাবে লিখতে চাই, তাহলে সূচক কত দিলে হবে আমাদের? সূচক কত দিন? বাম পাশের অংশটা আমরা মুছি। দেখো 128 একে আমরা যদি একটা বিশ্লেষণ করি, এখান থেকে 128 এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা 6, এখানে 4। 2 দ্বারা ভাগ করলে 64কে 32, 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 16, আর 2 দ্বারা 16কে ভাগ করলে এটা হচ্ছে 8, 2 দ্বারা ভাগ করলে 4, এই 2 দ্বারা 4কে ভাগ করলে এটা হচ্ছে 2। তাহলে দেখো সুতরাং 128 এটা সমান 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। মানে 2 যদি 7 বার গুণ করা হয় তাহলে 2 টু দি পাওয়ার 7 এর মান হচ্ছে গিয়ে 128। তোমরা একটু দেখো, ভালো করে দেখো কারো কোনো অসুবিধা আছে কিনা। এখানে 128 মানে 128কে আমরা এই কারণেই অ্যানালাইসিস করতে হবে, বাম পার্শ্বের রাশিটা যেহেতু 2 টু দি পাওয়ার n, তার মানে 2 এর সূচক হিসাবে আছে, কাজেই ডান পার্শ্বের অংশটাকে অবশ্যই আমরা 2 এর সূচক হিসাবে লিখব। তাহলে এখান থেকে দেখো বা 2 টু দি পাওয়ার n ইকাল টু 2 টু দি পাওয়ার 7 বা n ইকাল টু 7। তাহলে আনসার হচ্ছে আমাদের এটাই আনসার, n ইকাল টু 7, এটাই হচ্ছে কি আনসার। তাহলে দেখো তোমরা দেখতে পারো, ইচ্ছে করলে এখন দেখতে পারো, হ্যাঁ, ধারাটির যদি n সংখ্যক মানে 60টি পদ, এটার সমষ্টি হবে গিয়ে 254। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সাথে আজকে আমি গাণিতিক দুটো সমস্যা নিয়ে আলোচনা করেছি। আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। এই দুটো সমস্যার আলোকে তোমরা এই অধ্যায় থেকে অনেক আরও গাণিতিক সমস্যা আছে, তার মধ্যে সিংহভাগে তোমরা আশা রাখি সমাধান করতে পারবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লেখাপড়ায় মনোযোগী থেকো। আল্লাহ হাফেজ।